রাজ্য সরকারের হয়ে যারা কাজ করে তাদেরকে ডিপ্রাইভ করে উনি খেলা মেলা এইসবে মারতে বেশি পছন্দ করেন। এর আগেও দেখবেন দুর্গাপূজার জন্য কিভাবে খয়রাতি দান হয়েছে, ক্লাবগুলোকে সেই পরিমাণ অঙ্কের পরিমাণ, সেই টাকার রাশির পরিমাণ কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেই সংখ্যা আগে দেওয়া হতো, আগের বছর দেওয়া হয়েছে, তার থেকে অনেক গুণ বেড়ে গেছে। ভোটের রাজনীতি করতে এবং ভোটে জিততে চাইছেন, সেই জন্যই কিন্তু এই পাইয়ে দেওয়ার একটা ব্যাপার তিনি করে যাচ্ছেন এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসে। এবং জনগণও কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে তার এই চালাকি বুঝতে পারছে না এবং সেখানে তারা ভাবছে যে আমি হাতে 1000 টাকা তো পাচ্ছি। জনগণের যে করের টাকা, বেসিক্যালি যে আমার আপনার কর দেওয়া যে টাকাগুলো, সেইগুলোই কিন্তু সঠিকভাবে খরচা হচ্ছে না এবং এখানে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সেগুলো জনগণকে দেওয়ার নাম করে নিজেরা লুটের রাজনীতি করছে। শিক্ষিত যুবক, বহু শিক্ষিত যুবক, তারা হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বা অনেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেও তাদের কিন্তু এমপ্লয়মেন্ট নেই, তাদের কিন্তু কাজ নেই। মানে কতটা দুরবস্থা হলে এই সিচুয়েশন হয়, সেই স্কিলগুলো কিন্তু রাজ্যের উন্নয়নে কিন্তু সেগুলো ব্যবহার করা যাচ্ছে না, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই পরিকাঠামো নেই, সেই ব্যবস্থাটা নেই। এই জন্য কিন্তু একমাত্র দায়ী বর্তমান যে রাজ্য সরকারের একদম মাথায় বসে আছেন তারা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ব্যর্থ এবং সেই ব্যবস্থা নিতে ব্যর্থ, যাতে এই এমপ্লয়মেন্ট বাড়ানো যায় এবং আনএমপ্লয়মেন্ট কমানো যায়। দিদি, আমরা দেখলাম যে আরজিকর দুর্নীতি কাণ্ডে সিথিতে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। ভোটের আগে আবারও, এতদিন তো প্রায় চুপচাপ হয়ে গিয়েছিল সবকিছু, ভোটের আগে হঠাৎই আবার আরজিকর প্রসঙ্গকে চাঙ্গা করে ভোট রাজনীতিতে কি কোনো দানা পাকাতে চলেছে? দেখুন, সেটা হতেই পারে, সেটা তাদের ইন্টারনাল বিষয়, সেটা কে রাজনীতি করবে। কিন্তু আমার মনে হয় যে ঘটনা ঘটেছে সেটা রাজনীতির ঊর্ধ্বে। সে হতে পারে কেউ বাম, ডান বা কেউ গেরুয়া, সবুজ, লাল, সে যে পার্টি থেকেই বিলং করুন না কেন, প্রত্যেকের বাড়িতেই মহিলা আছে এবং মহিলা সুরক্ষার প্রশ্ন এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এমন একটি রাজ্যে আমরা বাস করছি যেখানে একটি তরুণ ডাক্তার, তিনি তার ডিউটি করতে গিয়ে, এমন নয় যে সে প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত এলাকায়, একদম কলকাতার বুকে একটি হসপিটালে, সরকারি হসপিটালে ডিউটি করতে গিয়ে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা হতে হয়েছিল। সর্বোপরি আমার মনে হয় এটার ইনভেস্টিগেশন সঠিকভাবে করে যারা অ্যাকচুয়াল দোষী ব্যক্তি, এর পেছনে কারা আছে, কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বের করে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করা সব থেকে বেশি জরুরি, যাতে পরবর্তী কেউ যদি এইরকম ঘটনার কথা মাথায়ও আসে, সে যাতে এই ঘটনা থেকে শিক্ষা নেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে শাসক দলের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে রাজনৈতিক গন্ধ দেখছে এবং তারা রাজনৈতিক দিক সেটাকে দেখানোর চেষ্টা করছে এবং তদন্তে বিভিন্ন রকম ভাবে বাধা সৃষ্টির কাজ করছে। এবং যে প্রসেসগুলো এমনি নর্মাল যে ক্রাইম সিনে যে ঘটনাগুলো থাকা উচিত, যে মেজারমেন্টগুলো নেওয়া উচিত যে কোনো ক্রাইম সিনে, এমনি নর্মাল ক্ষেত্রে, কিন্তু সেগুলোও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অবলম্বন করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু এইগুলো ফলো করা হয়নি। তাই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে যখন এই মামলা আসে, প্রথম একদম ইনিশিয়াল স্টেজে কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআই তদন্ত দিতে বাধ্য হয়েছিল এবং সিবিআই এর তদন্ত যখন কলকাতা হাইকোর্ট দিয়েছিল, এই নির্দেশ যখন দিয়েছিলেন আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি, তখন কিন্তু একটি আস্থা থেকেই দিয়েছিলেন যে সিবিআই এই ইনভেস্টিগেশন সঠিকভাবে করবে এবং তার তদন্তের মাধ্যমে যারা দোষী ব্যক্তি তাদেরকে ইমিডিয়েটলি খুঁজে বের করবে এবং তাদের শাস্তি প্রদানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে পরবর্তী কেউ এরকম ঘটনা ঘটাতে না পারে। কিন্তু আমরা দেখেছি প্রায় 1 বছর পার হয়ে গেছে, প্রায় কি 1 বছরের বেশি পার হয়ে গেছে, কিন্তু অভয়া কিন্তু তার যে অ্যাকচুয়াল দোষী ব্যক্তিরা ছিল তার কিন্তু এখনো হদিশ পাওয়া যায়নি। সিবিআই কিন্তু এখনো ইনভেস্টিগেশন কমপ্লিট করে তাদেরকে বের করতে পারেনি। এখানে হঠাৎ করে সিবিআই তদন্ত করতে গেছে, সেখানে কোনো সমস্যা নেই, নিশ্চিতভাবে তারা সেই কোনো না কোনো তথ্য পেয়েছে, কোনো তথ্য সূত্র পেয়েই সেখানে গেছে। যদি সেটা সঠিক হয় তাহলে
আমার মনে হয় তাদের আরো দ্রুততার সঙ্গে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যে দোষী ব্যক্তি আছে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, না হলে কিন্তু আমাদের সমাজে একটি ভুল বার্তা যাবে যে আইন কিছু করতে পারে না। যদি এই বার্তা সমাজে চলে যায় তাহলে কিন্তু আইনের শাসন আর থাকবে না, সেখানে কিন্তু জঙ্গল রাজ হবে, যে যা পারবে তাই করবে এবং মহিলাদের সুরক্ষা কিন্তু সেখানে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন পড়তে হবে। এবার বক্তব্য হচ্ছে যদি এটা রাজনীতি গন্ধ থাকে, রাজনীতি ভাবে হয়ে থাকে, কোনো রাজনীতির কারণে যদি এইসব ঘটনা ঘটে থাকে, তাহলে রাজনীতি করার জন্য আরো অনেক অন্য জিনিস আছে, সেগুলো নিয়ে করুক। কিন্তু আমার মনে হয় এই ঘটনাটা সে দল মত নির্বিশেষে সবারই কিন্তু একটাই বক্তব্য যে যারা এর পেছনে দোষী ব্যক্তিরা আছে সেই দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের ব্যবস্থা করা। আজ যখন 1 বছর যখন একদম 1 বছরের মাথায় এই নিয়ে কিন্তু যেমন অভয়ার আগের বছর যখন এই ঘটনা ঘটে, যেমন রাত্রির দখলের একটি পরিকল্পনা করা হয়েছে এবং সেটা কিন্তু এক্সিকিউশনও করা হয়েছে, এবছরও কিন্তু সেটা করা হয়েছে। তাই আমার মনে হয় এখানে কোনো রাজনীতির গন্ধ নেই, নিশ্চিতভাবে সিবিআই কোনো তথ্যসূত্র পেয়েছে এবং তার বেসিসেই এই তদন্ত এবং তার বাড়িতে হানা দেওয়া। আমি আশা করি যে সিবিআই আরো দ্রুততার সঙ্গে, যেহেতু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, আরো দ্রুততার সঙ্গে তার আরো যা ইনভেস্টিগেশন প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে অভয়ার যারা দোষী ব্যক্তি তাদেরকে শাস্তি প্রদান করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দিদি 1 বছর প্রায় হয়ে গেছে অভয়া কাণ্ডের পর, রাজ্যে আর কি রাজ্য সরকার পরিকল্পনা করেছিলেন বা রাজ্য সরকার ঠিক করেছিলেন যে নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী প্রকল্প চালু করবেন। সেই রাত্রি সাথী প্রকল্প প্রায় 1 বছর হয়ে গেল, কাজটা কতদূর এগিয়েছে তার কোনো আর কি নির্দেশনামা দেননি। স্টেটাস রিপোর্ট কিন্তু চাইলো স্বাস্থ্য দপ্তর সেই মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ এবং অধিকর্তাদের কাছ থেকে। দেখুন, যেগুলো নারী সুরক্ষার প্রশ্নে যেগুলো করার কথা ছিল, বিশেষ করে রাত্রি সাথী প্রকল্প যখন চালু করা হয় সেখানে এমন কিছু প্রভিশনের কথা বলা হয়েছে, এমন কিছু কন্ডিশনের কথা বলা হয়েছিল, সেগুলো কিন্তু পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে এই মামলা যায় সেগুলো কিন্তু অবজেকশন দেওয়া হয়। সেই নিয়ে আশা করি কোনো স্ট্যাটাস রিপোর্ট চাননি ওই দপ্তরগুলো। যেগুলো সিসিটিভি ক্যামেরা, ধরুন প্রত্যেকটা হসপিটালের ওয়ার্ডে বলুন বা বিভিন্ন জায়গায় বলুন সিসিটিভি ক্যামেরা বা সুরক্ষা বাড়ানো, সেই যে কন্ডিশনগুলো ছিল, সেই যে রাত্রি সাথী প্রকল্পে সেগুলো যে ডিক্লেয়ার করা হয়েছিল বা সেগুলো যে বলা হয়েছিল সেগুলো প্রদান করা হবে, সেগুলো 1 বছর হয়ে গেলেও তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট চাইতে হয়, এতটাই বাজে অবস্থার আমাদের স্বাস্থ্য দপ্তরে, সেটা বোঝাই যায়। এটা স্বাস্থ্য দপ্তরের যে কন্ডিশন কতটা খারাপ এবং যারা অথরিটির মাথায় বসে আছে এবং যারা অথরিটি পরিচালনা আর কার্যভার নিজেদের ঘাড়ে নিয়েছে, তারা যে কতটা নিজেদের এই লেথার্জিক তাদের মনোভাব এবং তাদের কর্মকাণ্ড, সেটা এটা দেখলেই বোঝা যায়। কারণ 1 বছর পরে তাদের স্ট্যাটাস রিপোর্ট জানতে হচ্ছে যে কতটা কি হয়েছে। আপনি যদি স্ট্যাটাস রিপোর্ট গুলো আপনি খতিয়ে দেখেন, দেখবেন ম্যাক্সিমাম রাজ্যের বিভিন্ন হসপিটালের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন এখনো সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়নি। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা একটি সরকারি জায়গায়, যেখানে রাত বা দিন যে কোনো সময় পেশেন্ট আসতে পারে, সেখানে রাত বা দিন বলে কিছু হয় না, সব সময়ের জন্য দরজা খোলা থাকে সবার জন্য, জনসাধারণের জন্য, কারণ সেটা চিকিৎসার সঙ্গে সম্পর্কিত এবং মানুষের এটা এসেনশিয়াল একটি বলতে পারেন যে নিড বলতে পারেন। সেখানে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা হয় না যে এ ব্যক্তি আসতে পারবে না বা বি ব্যক্তি আসতে পারবে না, সেই দরজা কিন্তু সকলের জন্য খোলা থাকে। তাই সব থেকে বেশি সুরক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং সিকিউরিটি, প্রপার সিকিউরিটি দেওয়া এবং পুলিশ মোতায়েন করা। সেইগুলো হয়েছে কিনা সেটা এতদিন পরে তাদের টনক নড়েছে, এতদিনে তাদের মাথায় ছিল না বা সেটা এক্সিকিউশনের জন্য তৎপর ছিলেন না বলেই হয়তো 1 বছর পরে তাদের টনক নড়েছে এবং 1 বছর পরে তারা স্ট্যাটাস রিপোর্ট চাইছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন এই স্ট্যাটাস রিপোর্টে যে প্রকল্প বা যে মেজারমেন্ট গুলো নেওয়ার কথা বলেছিল নারী সুরক্ষার জন্য, সেগুলো দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হয়নি। দিদি ডিএর মামলা তো আবারও আছে, তো এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বলছেন ডিএ দিতে পারবো না, এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য আবার উনি 5,000 করে মান্থলি দিতে চাইছেন, যে যতদিন ওরা কাজ না পাবে ততদিন 5,000 টাকা করে, মানে এই টাকাগুলো তো উনি খরচা করছেন।
এদিকে তো খরচা করছেন। উনি ভুলে গেছেন যে উনি রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছে তাদের কথা বলছেন। কারণ কি, রাজ্য সরকারের হয়ে যারা কাজ করে তাদেরকে ডিপ্রাইভ করে উনি খেলা মেলা এইসবে মারতে বেশি পছন্দ করেন। এর আগেও দেখবেন দুর্গাপূজার জন্য কিভাবে খয়রাতি দান হয়েছে, ক্লাবগুলোকে সেই পরিমাণ, অঙ্কের পরিমাণ, সেই টাকার রাশির পরিমাণ কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। যেই সংখ্যা আগে দেওয়া হতো, আগের বছর দেওয়া হয়েছে, তার থেকে অনেক গুণ বেড়ে গেছে, অনেকটা বেশি বেড়ে গেছে তাদের ওই যখন এই অর্থরাশির কথা এসছে। ক্লাব এবং ধরুন বিভিন্ন সময় যে বলতে পারে লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন সময় বিভিন্ন জনগণকে বিভিন্ন এই প্রকল্পের মাধ্যমে টাকা পৌঁছে আসলে চাইছেন ভোটের রাজনীতি করতে এবং ভোটে জিততে চাইছেন। সেই জন্যই কিন্তু এই পাইয়ে দেওয়ার একটা ব্যাপার তিনি করে যাচ্ছেন এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসে, এবং জনগণও কিন্তু অনেক ক্ষেত্রে সেখানে তার এই চালাকি বুঝতে পারছে না এবং সেখানে তারা ভাবছে যে আমি হাতে 1000 টাকা তো পাচ্ছি, কিন্তু বক্তব্য হচ্ছে এই 1000 টাকা দিতে গিয়ে তারা সেই যা দুর্নীতি করছেন এবং সেই জনগণের টাকা যেভাবে তারা নষ্ট করছেন এবং জনগণের যে করের টাকা, বেসিক্যালি যে আমার আপনার কর দেওয়া যে টাকাগুলো, সেইগুলোই কিন্তু সঠিকভাবে খরচা হচ্ছে না এবং এখানে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সেগুলো জনগণকে দেওয়ার নাম করে নিজেরা লুটের রাজনীতি করছে। এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, যখন কেউ শাসন ক্ষমতায় আসে এবং সে যখন একটি রাজ্যের শাসন কার্য নিজের হাতে তুলে নেয়, তখন কিন্তু তার কিন্তু গুরুদায়িত্ব থাকে সে সেই রাজ্যটাকে কোন পথে নিয়ে যাবে। আমার মনে হয় সব থেকে বেশি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি জরুরি হচ্ছে এমপ্লয়মেন্ট। আমাদের বর্তমানে যে আনএমপ্লয়মেন্টের সংখ্যা সেটা কিন্তু হিউজ এবং তার পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়ছে। সব থেকে বড় কথা, শুধু আনএমপ্লয়মেন্ট বললে ভুল হবে, শিক্ষিত যুবক, বহু শিক্ষিত যুবক, তারা হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে বা অনেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেও তাদের কিন্তু এমপ্লয়মেন্ট নেই, তাদের কিন্তু কাজ নেই। মানে কতটা দুরবস্থা হলে এই সিচুয়েশন হয় যে একটি মাস্টার ডিগ্রি পাশ করা একটি ছেলে সে কোনো কাজ পাচ্ছে না, অথচ সে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে, তার সেই স্কিল আছে, সেই স্কিলগুলো কিন্তু রাজ্যের উন্নয়নে কিন্তু সেগুলো ব্যবহার করা যাচ্ছে না, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই পরিকাঠামো নেই, সেই ব্যবস্থাটা নেই। এই জন্য কিন্তু একমাত্র দায়ী বর্তমান যে রাজ্য সরকারের একদম মাথায় বসে আছেন তারা সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে ব্যর্থ এবং সেই ব্যবস্থা নিতে ব্যর্থ, যাতে এই এমপ্লয়মেন্ট বাড়ানো যায় এবং আনএমপ্লয়মেন্ট কমানো যায় এবং যারা শিক্ষিত যুবক আছে তাদেরকে চাকরি দেওয়া যায়। এবং যেহেতু তারা বেকার অবস্থায় পড়ে রয়েছে, তাদেরকে বিভিন্ন সময় 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা বিভিন্ন প্রকল্পের নামে দিয়ে তাদেরকে একটা ভুলিয়ে রাখার ব্যবস্থা একটা করে ফেলছে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের নাম করে। এই ভুলিয়ে রাখার রাজনীতির মাধ্যমে আখেরে কিন্তু রাজ্যটার সর্বনাশ হচ্ছে এবং রাজ্যটা কিন্তু দিনে দিনে আরো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। দিদি, আমার একটা শেষ প্রশ্ন আছে। এই যে পরিযায়ী শ্রমিকদের উনি 5000 করে টাকা দেবেন, এদিকে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি যে কর্মচারী তারা মার খাচ্ছে। তাই তো বললাম, নিজেদের কেন মানে ভোটের জন্য করছে যে ওরা পরিযায়ী শ্রমিকরা কি বেশি ভোট দেবে? মানে দেখুন, এখন এই এসআইআর হবে, নতুন একটা এরকম একটা হাওয়া উঠেছে যে এসআইআর হবে এবং যারা সেই এলাকায় বসবাস করছে না তাদেরকে নাম বাদ হয়, এরকম একটা হাওয়া তোলা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে হাওয়া তোলা হয়েছে এবং যার ফলে কিন্তু তারা পরিযায়ী যারা শ্রমিক রয়েছে, তাহলে এতদিন কেন তাদের কথা ভাবলেন না? হঠাৎ করে এটা ভাবার একমাত্র কারণ সেই এসআইআর বা ধরুন ওই ধরনের কর্মকাণ্ডের জন্য যদি তাদেরকে এই রাজ্য সরকারকে ভোট না দেয়, রাজ্য সরকারকে দেখাতে হবে আমরাও তোমার পাশে আছি। তাই জন্যই কিন্তু হঠাৎ করে এই প্রকল্প তৈরি করা এবং এই প্রকল্পের নাম করে তাদের কিছু সেই একই বিষয় তাদের পাইয়ে দিয়ে সেই ভোট কেনার একটা ব্যবস্থা গ্রহণ করা।